সংস্কার আর হচ্ছে না, তাহলে আমরা স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে, এইটা কি নতুন রাজনৈতিক দলকে কিছু বেশি সিট পাইয়ে দেওয়ার জন্য বলছি কিনা? যে আমাদের ভাইরাও দল করেছে, সুতরাং ওরাও একটু প্রিপারেশন নিক, এলাকায় যাক, এর মধ্যে ওরাও একটু গুছাক, তারপরে আরেকটু এটার জন্য হলে তো আমি বলবো না। সংস্কার যদি না হয় তাহলে কাউকে তফসিল ঘোষণা করেন, পরের মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেন। আমরা স্থানীয় নির্বাচনটা এই জন্য আগে চাই যে মানুষ ভোগান্তিতে আছে, এই নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নাই, একটা লিটমাস টেস্ট পেপার হিসেবে আগে একটা স্থানীয় নির্বাচন সে করে দেখাবে, তারপরে জাতীয় নির্বাচন। এখানে তো একটা সমস্যা আছে। তো প্রথমে একটা ব্যাপার কি, জুলাই বাংলাদেশকে এমন একটা জিনিস শিখিয়েছে যে ওই বিরাট বিরাট কিনোট প্রেজেন্টেশন, তারপরে একাডেমিক সেমিনার, সিম্পোজিয়াম, এইটা করে যে রেজাল্ট হয়, তো এর 80% সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত রাস্তার লোকজন এমনিতেই আগে বুঝে ফেলে এবং তার কনক্লুশন বলে দিতে পারে। এটা বাংলাদেশের মানুষের একটা পলিটিক্যাল কনসেনসাস দাঁড়িয়েছে তাদের, এটা একটা বিরাট ব্যাপার। তো আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, দেখেন আজকে যে এখানে যেই ব্যাপারে শিরোনামটা হচ্ছে কিভাবে ফ্রেমিং বদলে যায়, পলিটিক্সটা বদলে যায়। আমার মনে আছে আজ থেকে 2 মাস আগেও এই হলে আমরা প্রোগ্রাম করেছিলাম, অনেককে দাওয়াত দিয়েছিলাম, সেখানে বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে এবি পার্টি, অন্যান্য সকল দলের প্রতিনিধি ছিল, মিডিয়া ব্যক্তিত্বরা ছিল। আমাদের সেখানে বরং দাবি ছিল যে এই অচল সংবিধানকে কেন এখনো রহিত করে নতুন জুলাইয়ের সংবিধান রচনা করা হবে না। আমরা এই বর্তমান ফ্যাসিবাদী কাঠামোর সংবিধানকে লাল কার্ড দেখিয়েছিলাম। আমরা 1 মাস আগ পর্যন্ত, 2 মাস আগ পর্যন্ত একটা কথা সবচেয়ে বেশি ছিল যে আগে সংস্কার না নির্বাচন। আমার নিজেরও মনে আছে, আমি অগণিত টকশোতে অংশগ্রহণ করেছি, ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি যে না, সংস্কার হতে হবে, আমরা কোনোদিন নির্বাচনের বিপক্ষে না, নির্বাচন ছাড়া তো দেশ চলতে পারবে না, কিন্তু সংস্কার ইজ আ মাস্ট। কিন্তু আপনি এখন খেয়াল করেন, এখন কিন্তু আমাদের যে ছাত্রদের যে দল আমরা বলছি, তারাও কিন্তু কোনো সংস্কারের কথা বলছে না, বরং যেটা বিতর্ক ছিল যে আগে সংস্কার না নির্বাচন, সেই বিতর্কটা এখন হয়ে গেছে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। তো এই যে ফ্রেমিংটা, যেটা ছিল সংস্কার নাকি নির্বাচন, সেটা হয়ে গেল স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যারাও সংস্কারকামী ছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো না কোনো ভাবে তারা কম্প্রোমাইজ করেছে এবং তারা ধরে নিয়েছে যে নির্বাচন ছাড়া গত্যন্তর নয়, সংস্কার কিছু হবে না, এর চেয়ে সমঝোতা করে যদি গোটা 10-15-20টা আসন আমরা সিকিউর করতে পারি, ওটাই আমাদের ভালো। এই নিজের ভালো পাগলেও বোঝে, আর বাংলাদেশে যারা বড় নেতৃত্ব দিয়েছে তারা তো আরো ভালো বোঝে অবশ্যই। আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দেই যে ধরেন আমাদের এই আমরা বারবার বলছি যে, আমি শুধু এই ব্যাপারটাই বলি যে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে। আমি যদি একটু বাজেভাবে বলি, ধরেন যদি কোনো সংস্কার নাই হয়, আমরা তো মোটামুটি বুঝতে পারছি, তাহলে কেন জাতীয় নির্বাচন আগে হবে না? সমস্যাটা কি? মানে আমরা তো এখন টেকিং ফর গ্রান্টেড ধরে নিয়েছি, এবং এটা আমি আগে প্রোগ্রামে বলেছি, যদি বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপি এগিয়ে না আসে, বিএনপি মুভ না করে, তাহলে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, যতগুলো সুপারিশ হয়েছে, এই 20% বাস্তবায়ন করা সম্ভব না, হবে না। তো রাজনৈতিক দলগুলো তো মোটামুটি হাতাহাত ধরে সবাই বলে দিয়েছে তারা সংস্কার, এগুলো সব লম্বা প্রসেসের ব্যাপার, তারা এসে করবে, এবং মোটামুটি সবাই এটা যেহেতু বুঝেছে সংস্কার আর হচ্ছে না। আমার প্রশ্ন হলো, তাহলে আমরা স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে, এইটা কি নতুন রাজনৈতিক দলকে কিছু বেশি সিট পাইয়ে দেওয়ার জন্য বলছি কিনা? যে আমাদের ভাইরাও দল করেছে, সুতরাং ওরাও একটু প্রিপারেশন নিক, এলাকায় যাক, এর মধ্যে ওরাও একটু গুছাক, তারপরে আরেকটু এটার জন্য হলে তো আমি বলবো না। সংস্কার যদি না হয় তাহলে কাউকে তফসিল ঘোষণা করেন, পরের মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেন। বাইরে বাইরে যারা করবে তাদের নিজেদের গাড়ি দিয়ে দায় করুন। আর যদি হ্যাঁ, এবার আপনি বলবেন না, আমরা স্থানীয় নির্বাচনটা এই জন্য আগে চাই যে মানুষ ভোগান্তিতে আছে, এই নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নাই, একটা লিটমাস টেস্ট পেপার হিসেবে আগে একটা স্থানীয় নির্বাচন সে করে দেখাবে, তারপরে জাতীয় নির্বাচন। এখানে তো একটা সমস্যা আছে। যেমন স্থানীয় সরকার নির্বাচন কমিশন যে সুপারিশমালা দিয়েছে, সেখানে তারা বলেছে যে সারা দেশের স্থানীয় নির্বাচন একই দিনে হতে হবে। আমি খুবই বুঝে শুনে বলতেছি, এটা খুবই অবাস্তব। জাতীয় নির্বাচনের চেয়েও স্থানীয় নির্বাচন আরো ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। স্থানীয় নির্বাচনে মানুষ এমন পরিমাণ মাসেল ব্যবহার করে একটা ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য, এটা অনেকে চিন্তাও করতে পারবে না ঢাকায় বসে। তো আমার প্রশ্ন হলো, আপনি এই যে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এই সক্ষমতার জন্য বলতেছেন, তাহলে প্রশ্ন করি, বর্তমান নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কারা? আপনি তো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই। 64 জনের রিটার্নিং অফিসার হবেন 64 জন ডিসি। কোন ডিসিরা? যারা 2014-তে, 2018-তে, 2024-এ যারা ফ্যাসিবাদের আমলে শুধু ভোট কেড়েই নেয় নাই, রাতের ভোটে এমপি বানিয়ে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে,
এবং যাদের আমেরিকা এবং কানাডা বেগম পাড়ায় বাড়ি করেছেন, আপনি কয়জন ডিসিকে চেক করতে পেরেছেন? 22 জনকে ওএসডি করেছেন। যেই তাদেরকে ওএসডি করার কথা ছিল সরকার গঠনের 1 মাসের মধ্যে, আপনি তাদেরকে 6 মাস পরে এসে এখন ওএসডি করতেছেন, এখন তারা আপনার বিরুদ্ধে প্রতিদিন কু করে। তো আমার প্রশ্ন হলো, এর মানে আমি বলছি না প্রশ্ন, আমি এখন ধরেন একটা বড় যেটা মুশকিল, আপনি বলবেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া দরকার, এটা অবশ্যই মানুষ প্রচন্ড, যেমন আপনি ভাবেন একটা চারিত্রিক সনদ বা একটা কোনো ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার জন্য বিভাগীয় কমিশনার কাছে যেতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি বলছি, আমি যেটা নিশ্চিত জানি যে এই ভোগান্তি কমানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগটা হলো যে প্রত্যেক পৌরসভায় বা ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দিবে। ইতোমধ্যে অনেক আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানরা এটার জন্য লবিং শুরু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, নির্বাচন ছাড়া এই প্রশাসক যদি নিয়োগ দেওয়া হয় প্রত্যেকটা পৌরসভায়, এই পৌরসভায় কাদেরকে নিয়োগ দেওয়া হবে এইটা নিয়ে শত শত কোটি টাকার আবার বাণিজ্য হবে। আপনি যেই বাণিজ্য বন্ধ করার জন্য কথা বলছেন সেটা তো বন্ধ করতে পারবেনই না। ইতিমধ্যে আমি অনেককে চিনি যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় তদবির করতে শুরু করেছে যে তাদেরকে যদি ওখানে এই প্রশাসক বানানো হয় তাহলে এত বড় পরিমাণ অ্যামাউন্ট তারা সেখানে ব্যবস্থা করবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন, ভাই ভোটার তো একজনই। সেই ভোটার যে 1000 টাকার জন্য ভোট বিক্রি করে দেয়, সেই ভোটার যে কোরআন শরীফের উপরে থেকে টাকা নেয়, এবং মানে কি অদ্ভুত বাংলাদেশের চরিত্র দেখেন, আমি এই যে সাক্ষী, গভীর রাত্রে টাকা তো সবাই নেয়, এক একজন ক্যান্ডিডেটের কাছ থেকে 5-10 হাজার টাকা করে নেয়, তো কার ভোটটা দিবে? এই জন্য টাকা নেওয়ার প্রক্রিয়া হইলো কোরআন শরীফ ধরে কোরআন শরীফের উপরে গিয়ে টাকা রাখে। এর মানে কোরআন শরীফের উপর দিয়ে তুমি টাকা নিছো মানে এইবার তুমি নাফরমানি করবা না, মানে মদ খাবা কিন্তু সেটা বিসমিল্লাহ বইলা। এইগুলো বাংলাদেশের মানুষের পলিটিক্যাল কালচার। আসেন, এই যে এত ভালো কথা আপনারা বলতেছেন আমাদের ইয়াংকে এম্পাওয়ার করার জন্য, গতকালকের ঘটনা আপনি শেষ করি। এই যে নতুন দল হলো আমাদের ভাইদের, আমাদের বন্ধুদের, তাদের যে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ককে আজকে সকালে দেখেছি চেক করা হয়েছে। কেন? তিনি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওয়াইফাই এর ব্যবসা করে তাকে ধরে তিনি 50,000 টাকা চাঁদা চেয়েছেন। তো নয়া রাজনীতির বন্দোবস্তের নামে আমি যে আবার নতুন চাঁদাবাজি করবো না ভাই, চাঁদাবাজি যদি করি তাহলে সিনিয়র চাঁদাবাজ যারা আছে, আগের বিএনপি, আগের জামাত, আগের এবি পার্টি, তাদেরকেই দিই, প্রমাণ দিয়ে দরকার কি আমরা খুচরা খাসরি খাই। আর হ্যাঁ, যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তই করতে চান তাহলে স্থানীয় সরকার আর জাতীয় নির্বাচনের চেয়ে বড় হলো পলিটিক্যাল কালচার। আর পলিটিক্যাল কালচার বদলাতে পারবে বাংলাদেশের একটা জিনিস, সেটা হলো সংস্কার, সংস্কার, সংস্কার। যেই কথা সংস্কারের বিপক্ষে দাঁড়াবে, ডক্টর ইউনূস সাহেবের সাথে মিলিয়ে বলতে চাই, এই কথাটা অত্যন্ত পছন্দের। যেই দল যেই সংস্কার মানবে না ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আমরা যেন 100 বছর পরেও বাংলাদেশ যে ইতিহাস বিনির্মাণের সুযোগ পেয়েছিল তার সাথে কারা গাদ্দারি করে তারা বাংলাদেশকে আবার বিক্রি করে দিল, দাবিদার করলো, করদরাজ্য করলো, তাদেরকে যেন আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী প্রজন্ম চিনতে পারে, সেই জিনিসটা অন্তত আমরা চাই। বাংলাদেশ বাঁচুক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ
দেখতে চাই, শুনতে চাই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানার লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে
তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।